ঘটনাটি আমার এক আন্টির জীবনের নির্মম সত্য, যার প্রথম অংশ শুনেছি আন্টির মুখে এবং শেষটা প্রত্যক্ষ করেছি আমি নিজে। সঙ্গত কারণে কারো নাম প্রকাশ করছে। আন্টি যখন ক্লাস 8-এ পড়ে তখনই তার বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পর আন্টি হঠাৎ অসুস্থ হয়ে যায়। কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাওয়া, খিচুড়ি হওয়া সহ নানা অনেক জটিলতা দেখা যায়। অনেক ডাক্তার দেখানোর পর যখন সমস্যার সমাধান হয় না এবং আন্টির অবস্থা খারাপ হতে থাকে, তখন একজন ভালো কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ আন্টিকে দেখে বলেন এইটা স্বাভাবিক অসুস্থতা না, তাই ডাক্তার দেখিয়ে বা ওষুধ খেয়ে কোনো লাভ নেই। তিনি বলেন আন্টিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং তার এক নিকট আত্মীয় করেছে কাজটি। এই কথা আঙ্কেল বিশ্বাস করতে নারাজ। তখন কবিরাজ বলেন যে বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে আপনি আপনার ঘরের দরজার নিচে খুঁড়ে দেখুন, একটা বোতল পাবেন, বোতলটা আমার কাছে নিয়ে আসবেন। এরপর কবিরাজের কথা অনুযায়ী বাড়িতে ফিরে আঙ্কেল ঘরের দরজার নিচু হয়ে খুঁড়ে একটা বোতল পান এবং বোতলটি কবিরাজের কাছে নিয়ে যান। বোতলের মধ্যে আন্টির শাড়ির আঁচল থেকে কেটে নেওয়া এক টুকরো কাপড় পাওয়া যায়, সেখানে কুফরি কালাম লেখা ছিল। এরপর কবিরাজ সেটা পুড়িয়ে দেয় এবং আন্টি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কিন্তু আঙ্কেল কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না যে ব্ল্যাক ম্যাজিক তার কোনো আত্মীয় করেছে। সমস্যা এখানে শেষ হলে ভালো কিন্তু হয়নি। এর কিছুদিন পর একদিন আন্টি ঘুমে থাকা অবস্থায় তার মাথায় কিছু চুল কেটে নেওয়া হয় এবং সেটা করেছে নিকট আত্মীয়। এবং এই ঘটনার পর আন্টি কিছু খেতে পারতেন না, কিছু খেলেই বমি হয়। দিন দিন আন্টির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয় এবং মাঝে মাঝে নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। প্রথমে পরিবারের সবাই এটিকে আন্টির প্রেগনেন্সি এবং পরবর্তীতে বুঝতে পারে যে না, আন্টি আসলে অসুস্থ। এরপর আন্টিকে সরাসরি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ আন্টিকে দেখেন এবং বলেন যে অনেক দেরি করে ফেলেছো, তবে এখনো সময় আছে, আর 2-1 দিন থাকলে তো আপনার স্ত্রী মারা যেত। কবিরাজের কথার কারণ জানতে চাইলে তিনি বলেন যে আন্টির নামে একটা বান দাফন করা হয়েছে। কবিরাজ সেই বানকে কিছুটা বলে উল্লেখ করে এবং বলেন যে বানটি কোন এক জায়গায় দাফন করা আছে, কিন্তু বেশ কিছু রিচুয়ালের মাধ্যমে জিন দ্বারা সেই বান উঠিয়ে আনলেন। এরপর আঙ্কেলের সামনে সেই বানটি খোলা হলো এবং বানটি কাপড়ের জড়ানো ছিল, কিছু শামুক, কচুরি পানা, একটা হাড়, কিছু পরিমাণ ছাই এবং সবগুলো এবং কিছু পরিমাণ সিঁদুর এবং আন্টির মাথার চুলও সেখানে পাওয়া যায়। শামুকগুলোর বেশিরভাগই ছিল মৃত এবং সবগুলো শামুকের মৃত্যু ঘটলে আন্টিও মারা যাবে, ব্যাপারটা এরকমই ছিল। এরপর কবিরাজ বিভিন্ন ধরনের রিচুয়ালের মাধ্যমে সেই বানটি পুড়িয়ে দেন এবং আন্টিকে তাবিজ করে দেন এবং আন্টি এরপর কবিরাজের বেশ কিছু রিচুয়াল করেন এবং আঙ্কেলকে তার নিকট আত্মীয় নাম দেখান। কিন্তু আঙ্কেল কিছুতেই বিশ্বাস করেন না যে তার পরিবারের কেউ এমন জঘন্য কাজ করতে পারে। এরপর কবিরাজের দোয়া তাবিজ ধারণ করে কবিরাজের দেয়া তাবিজ ধারণ করে এবং তার পানি পড়া পান করে আন্টি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর আন্টি বেশ অনেকদিন সুস্থ জীবন যাপন করেন, এর মধ্যে কোনো সমস্যা হয়নি। একসময় আন্টি গর্ভবতী হন। সে সময় গর্ভের সন্তান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আঙ্কেল আন্টিকে নিয়ে কবিরাজের কাছে যান। কবিরাজ আন্টিকে একটি তাবিজ দেন এবং সেটিকে বেঁধে রাখতে বলেন। কিছুদিন খাওয়া এবং পান করার পূর্বে মানে সবসময় সব নিয়ম মেনে চলতে বলেন। এরপর কোনো সমস্যা হয়নি, গর্ভের সন্তান সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়তে থাকে। ওইদিকে আন্টি গর্ভবতী হওয়ার খবর জানার পর তার সেই নিকটাত্মীয় আন্টির গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য আন্টিকে আবারও কুফরি মন্ত্রসিদ্ধ পানি পান করায়। কিন্তু তিনি বিসমিল্লাহ বলে পানি পান করার ফলে সেই পানি দিয়ে খারাপ কিছু হয় না এবং এভাবে গর্ভের সন্তানের কোনো ক্ষতি করতে পারে না সেই জিন। নির্দিষ্ট সময়ে আন্টি বাচ্চা ডেলিভারির সময় হয় এবং অনেক চেষ্টা করে বাচ্চাকে ভূমিষ্ঠ করানো যায় না। আন্টিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে পরীক্ষা করে দেখানো হয় বাচ্চার অবস্থা এবং আন্টির শারীরিক অবস্থা একদম স্বাভাবিক এবং বাচ্চা ভূমিষ্ঠ হবার পুরোপুরি অনুকূলে। এরপর সন্তান ভূমিষ্ঠ হচ্ছেন এবং আন্টি অসুস্থতা বেড়েই আছে। এই অবস্থায় আঙ্কেল কবিরাজের শরণাপন্ন হন এবং কবিরাজ চালানকৃত জিনের মাধ্যমে জিনের জন্য তিনি বলেন যে চালানকৃত জিনের জন্য সন্তান ভূমিষ্ঠ হচ্ছেন। তিনি আঙ্কেলকে বলে যে তাবিজ এবং পানি পড়া দেন এবং তাবিজ গুলোর একটি তিনি কোমরে বা পেটে এবং দুইটা তিনি বিভিন্ন জায়গায় বাঁধতে বলেন এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে তাবিজগুলো খুলে পুকুর বা নদীতে ফেলে দিতে বলেন। এছাড়া তিনি সন্তানের জন্য একটি তাবিজ দেন। কবিরাজের কথা অনুযায়ী আন্টির সাথে ওই তাবিজগুলো পেতে দেওয়া হয় এবং এরপরও সন্তান ভূমিষ্ঠ হয় না এবং সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মা ও গর্ভের সন্তানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে মা ও সন্তানের সুস্থতার কথা ভেবে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী আন্টির সন্তান পৃথিবীর আলো দেখে। এরপর কবিরাজের তাবিজ বাচ্চার হাতে বেঁধে দেওয়া হয়। সমস্যার সাময়িক সমাধান হয়। পরবর্তীতে স্ত্রী এবং সন্তানের সুরক্ষার কথা ভেবে আঙ্কেল বেশ কয়েকজন কবিরাজ এবং হুজুরের শরণাপন্ন হন। আর ওনারা প্রত্যেকেই বলেন আন্টিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরপরও আঙ্কেল পুরোপুরি বিশ্বাস করেন, কিন্তু আঙ্কেল বিশ্বাসে পরিণত হয় যখন তিনি দেখেন তার নিকট আত্মীয়গুলোর অনেকগুলো জিন চালন করে জিন চালান করা হয়েছে এবং আন্টির পেটে অসম্ভব জ্বালাপোড়া করতো সেই সময় এবং পেটের ভিতরে লোহার পেরেক ঢুকে দেওয়ার মতো যন্ত্রণার মতো। আন্টি কিছু খেতে পারতো না। তখন আঙ্কেল একজন বড় হুজুরের সন্ধান পান এবং তার কাছে আন্টিকে নিয়ে যান এবং হুজুর বিভিন্ন ধরনের রিচুয়ালের মাধ্যমে আন্টির পেট থেকে কয়লা, চুল, সিঁদুর এবং একটি তাবিজ বের করে আন এবং একটি কাঁসার থালায় বেশ কিছু কাঁচা দুধ দিয়ে কিছু রিচুয়াল সম্পন্ন করেন এবং থালাটি আঙ্কেলের সামনে রাখেন। সেই এবং এরপর থেকে পেট থেকে বের করা তাবিজ ধার রাখা দুধের মধ্যে ফেলে দেন। সেখানে যেটা ফুটে ওঠে এবং আঙ্কেল সেই নিকটাত্মীয় মুখমণ্ডল ছবি দেখতে পান এবং তখন
তার অবিশ্বাস করার কোনো কারণ থাকে না। হুজুর আন্টিকে কিছু তাবিজ দেন এবং মানে কিছু একটা আয়াত লিখে দেন কাগজে, এবং তার সেই সমস্যা ভালো হয়ে যায় এরপর থেকে। এবং তাদের নিজেদের নিকট আত্মীয় আন্টির সুখ শান্তি সহ্য করতে পারে না, তাই বিভিন্ন ভাবে একের পর এক বিভিন্ন ধরনের ক্ষতি করতে থাকে। এবং হুজুর একটি সমস্যার সমাধান করলে পুনরায় আরো একটি সমস্যার সমাধান হয়। এভাবে ব্ল্যাক ম্যাজিকের সাথে লড়াই করতে করতে এক সময় আন্টি আমাদের ছেড়ে চলে যান। আন্টি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের যন্ত্রণা ভোগ করেছেন। আপনারা সকলে আমার আন্টির জন্য দোয়া করবেন যেন তিনি জান্নাতবাসী হন। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। এমনই অবস্থার মধ্য দিয়ে সময় পার করছিলাম। হঠাৎ একদিন আমার পাশের বাসার এক দাদু আমাকে বলল, নিপু, দত্তবাড়ির এক লোক মারা গেছে, পোড়াতে যাবি? উল্লেখ্য ওই দাদু আমাদের অত্র এলাকায় মানুষ পোড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তো দাদুর সাথে জীবনের প্রথম মানুষ পোড়াতে গেলাম। সত্যি বলতে কি, তখন পোড়াতে গেলে শ্রাদ্ধ খেতে পারবো তাই গিয়েছিলাম। এভাবে শুরু হলো আমার মানুষ পোড়ানোর কাজ। এরপরে কোথাও মানুষ মারা গেলেই ডাক আসতো পোড়ানোর জন্য, আর আমিও ওই ডাকে সাড়া দিতাম। এভাবেই মানুষ পোড়ানোর নেশা হয়ে গেল আমার, আর আমিও শ্রাদ্ধ খেতে যেতাম। এভাবে কেটে গেল 2 বছর। আমি হয়ে গেলাম এলাকা জুড়ে নাম করা ডন। আমার এখন 32 বছর বয়স চলছে। আপনাকে বোঝাতে পারবো না যে কত মানুষ এই 2 হাতে শ্মশানে পুড়িয়েছি। এই অভ্যেসটা আজও পুরোপুরি ছাড়তে পারিনি আমি। মানুষ পোড়ানোর এক ভয়ঙ্কর শিক্ষা আজ আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2004 সালে। আমার বন্ধুর নাম প্রকাশের অপারগতায় ক্ষমা চেয়ে নিলাম। সেদিন অন্যান্য দিনের মতোই আমি টিউশন করতে গিয়েছিলাম। তখনও আমাদের গ্রামের সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের অনেক অংশই বিদ্যুৎবিহীন ছিল, তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে টিউশন করতে গিয়েছিলাম। যাওয়ার সময় প্রচন্ড বৃষ্টি ছিল, তাই ওই সময়টা ছিল আষাঢ় মাস। জোয়ারের পানিতে আমার ছাত্রর বাড়ির রাস্তা ডুবে গিয়েছিল। হাঁটু সমান ওর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। কিছু দূর হাঁটার পরে আমি পানির মধ্যে পিছলে পড়ে যাই। আমি স্পষ্টত হ্যারিকেনের আলোয় দেখি এক বৃদ্ধ বয়সী মহিলা পানিতে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আসছে। দেখে যত না ভয় পেয়েছি তার চেয়ে বহু গুণ চমকে গিয়েছিলাম। উনি এখানে শুয়ে আছেন কেন? চিৎকার করতেও পারছিলাম না, মান সম্মানের ভয়ে। যে আমার ছাত্রর বাসা প্রায় কাছেই, আমি চলে এসেছি, ওরা শুনলে কি ভাববে? 3-4 সেকেন্ড পরেই সেই বৃদ্ধ মহিলা রাতের কালো অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন আর পড়াতে পারিনি আমি। কিছু সময় ওদের বাসায় বসে আবার বাড়িতে চলে আসি। রাতে খাবারের শেষে আনুমানিক 10টার দিকে কেউ একজন আমার নাম ধরে 3-4টা ডাক দিল। ঠাকুমার দরজা খুলতেই দেখি শম্ভু কাকা, আমার এক বিশেষ বন্ধুর ছোট কাকা। শুনতে পেলাম আমার ওই বন্ধুর মা মারা গেছেন একটু আগেই। উল্লেখ্য যে উনি বহুদিন ধরে এই বিছানায় শয্যাশায়ী ছিলেন, তাই তাকে কেউই পোড়াতে রাজি ছিল না। ওই দিন কেন যেন আমার যেতে ইচ্ছা করছিল না। একে তো সেই ঘটনা মনের মধ্যে উঁকি মারছিল, তারপরে অন্ধকার রাত, বৃষ্টি, সব মিলিয়েই আমার মন যেতে চিচ্ছিল না। ওনার পীড়াপিড়িতে একসময় আর না যেতে পারলাম না। আমার মনে হলো আর যাই হোক, আমার বন্ধুর মা তো, যাই, কিছু হবে না। রীতিমতো আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, কিন্তু সবাই দরজা বন্ধ করে রেখেছে, কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা খালের পাশে ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, মনে প্রচন্ড ভয় লেগেছিল সেদিন। দাদু বলল লাশের রগে টান মেরেছে। আমার শ্মশান সাজিয়ে ওই আধপোড়া লাশ শ্মশানে তুলে বলো হরি হরি বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুন লাগছে না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পড়ছিলই না। চারিদিকে শুনশান, নিরাপত্তা। আমরা মাত্র 5 জন লোক। বছরে বৃষ্টি পড়ছে, রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণ ভাবে ডাকছে। এভাবে যেহেতু লাশ পড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই আধপোড়া লাশের শরীরে 8-10 খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম। সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়তো। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্ট দেখছি গত রাতে আধ পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছাকাছি এসেই তার পোড়া ডান হাতখানা আমার
গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের উপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা, ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পুরাতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণে পুরাতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে, তা বানাতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি, বল হরি হরিপুর, বল হরি হরিপুর। দীপু আচার্য, মেরুল বাড্ডা, ঢাকা। তো এই ছিল আমাদের প্রথম ঘটনাটি, যেটি একটা ইমেইল, এবং আপনাদের কাছে আমি পড়ে শোনালাম। এখন সরাসরি চলে যাবো আমাদের আফনান ভাইয়ের কাছে, এবং আশা করছি তিনি যে ঘটনাটা শেয়ার করবেন সেই ঘটনাটি নিয়ে আরো একটা ঘটনা আছে। সেটা হচ্ছে তিনি এই ঘটনাটি শোনার পরে তার কিছু প্রবলেম শুরু হয়েছে, যেটা একেবারে উইচ ইজ ভেরি নিউ। মানে সচরাচর ওনার কাছে এর আগে শুনিনি যে ঘটনা শোনার পরে তার পরবর্তীতে কোনো সমস্যা হয়। তো সেই সমস্যা কি সমস্যা হচ্ছে সেটাও তিনি গল্পের মাঝখানেই হয়তো একটা জায়গায় বলে দেবেন। এবং আমরা চলে যাচ্ছি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার সাথে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা বলছি, যদি ভালো লাগে তাহলে শ্রোতাদের শোনাবেন। কথা না বাড়িয়ে যাওয়া যাক ঘটনায়। যখন এই ঘটনাটি ঘটে তখন আমার বয়স প্রায় 8 বছর। আমাদের বাসাটা ছিল একতলা ছাদ বিশিষ্ট। আমার এক খালামণি এসেছেন বাসায় বেড়াতে। একদিন আমি খালামণির কাছে দাবি করলাম, খালামণি আমাকে ছাদে নিয়ে যাও না, ঘুরে আসি। খালামণি দাবি না রেখে পারল না, আমাকে নিয়ে গেল ছাদে। সময়টা প্রায় বিকালে, কিন্তু সন্ধ্যা হওয়ার একটু আগে। তো খালামণি সে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমার চোখ পড়লো আকাশের দিকে। তাকাতে দেখলাম কি যেন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে যাচ্ছে, লাল রঙের কি যেন, একেবারে লাল। যাই হোক, আমি খালামণির সাথে বাসার ভেতরে গেলাম। খালামণি একদিন পরেই চলে গেল। তারপরে শুরু হলো ঘটনা। খালামণি চলে যাওয়ার কিছুদিন পরে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে আমার চোখ হঠাৎ গেল মেঝেতে। আমি তখন দেখলাম যে দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটা পুতুল 2 থেকে 3 আঙ্গুলের মতো উচ্চতা, সেটা মেঝের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যাচ্ছে। এই দেখে আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার দিয়ে বসলাম। আমার চিৎকারে বাবা মা উঠে পড়লো, বললো কি হয়েছে বাবা? আমি বললাম এমন একটা পুতুলকে দেখলাম যা হাঁটছে। বাবা মা আমার ভয় দূর করার জন্য বললো, দূর, ওগুলো কিছু না, তুই স্বপ্ন দেখছিস, এখন ঘুমিয়ে পড়। আমিও বাবা মার কথা বিশ্বাস করে ভাবলাম হয়তো এটা আমার স্বপ্নই ছিল। এই ভেবে আমি সেদিন ঘুমিয়ে পড়লাম। আরেকটা অবাক করে কথা বলছি, ওই পুতুলটা জামা পড়াও ছিল, সবই ছিল। লাল একটা জুতা, লাল একটা হাফ প্যান্ট, আর একটা টুকটুকে কোট। জামাগুলো এতই সুন্দর ছিল বলার মতো না। যাই হোক, ঘটনাটা এখানে শেষ হতে পারতো, কিন্তু শেষ হয়নি। তার পরের দিন যখন আমি আবারও ঘুমাচ্ছিলাম, তখন রাত 3টা বা 3:30 বাজবে। হঠাৎ আমার পায়ের হাঁটুটার কাছে আমি ভার অনুভব করলাম, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। পরে সহ্য করতে না পেরে আমি হালকা চেয়ে দেখলাম সে অবয়বটি আমার হাঁটুর উপরে বসে আছে, আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম, আর সাথে সাথে সেই অবয়বটি জানালা দিয়ে লাফ দিয়ে কোথায় যেন চলে গেল। পরে বাবা মা একই প্রশ্ন, কি হয়েছে? আমি বললাম আবারও আমি সেই পুতুলটাকে দেখেছি। তখন বাবা মা বিষয়টা স্বপ্ন ভেবে বাদ দিলেন না। পরের দিনই নিয়ে গেলেন হুজুরের কাছে। হুজুর তাবিজ দিলেন, ঝাড়ফুঁক করে দিলেন। তারপরে আর এই ঘটনা ঘটেনি। কেন এমন ঘটনা আমার সাথে ঘটলো সেটা আল্লাহই ভালো জানেন। মনে আছে ছাদে দেখা সেই লাল উড়ে যাওয়া বস্তুটির কথা? হয়তোবা এটাই ছিল সব ঘটনার সূত্রপাত। আর একটা রহস্যজনক ঘটনা বলছি। আমাদের ঘরের ভেতরে ওপরে হার্ডবোর্ড লাগানো ছিল, যার জন্য ওটার ভেতরে অনেকটা জায়গা ছিল। তো ওটার ভেতর থেকে প্রায় রাত 12টার পর কিসের যেন হাঁটার আওয়াজ পাওয়া যেত। বাবা একদিন উঁকি মেরে দেখতে পারলেন ভেতরে অনেকগুলো কিসের যেন হাড় পড়ে আছে। বেশি দিন এমন ঘটনা ঘটেনি। ওই পুতুলটা যে কি পরিমাণে ভার ছিল, মনে হচ্ছিল একটা আস্ত বাইক আমার হাঁটুর উপরে পড়ে আছে। এমন ঘটনা যাদের সাথে ঘটে তারাই বোঝে ওই জিনিসটা কি। যাই হোক, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একেবারেই সত্য ঘটনা। ঘটনা ছোটবেলায় ঘটলেও এটা আমার মনের মধ্যে এমন ভাবে গেঁথে আছে যে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আমার সাথে আরো অন্যান্য ঘটনা ঘটেছে, এর সময় পেলে স্টুডিওতে গিয়ে বা ইমেল করে পাঠিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো এই ছিল ঘটনা, এবং আমি খুবই অবাক হয়েছি এই ঘটনাটিতে যে আপনারাও যদি হঠাৎ করে ঘুম ভেঙে উঠে দেখেন যে আপনার ঘরের মধ্যে একটা এরকম ছোট্ট পুতুল হেঁটে বেড়াচ্ছে, বা আপনি যদি সেটা অনুভব করতে পারেন সেই পুতুলটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, বা কোনো সময় আপনার পায়ের উপরে বা হাঁটুর উপরে উঠে বসেছে এবং আপনি একটা যন্ত্রণা ফিল করতে পারছেন, এবং এই ছোট্ট পুতুলটার যদি অসম্ভব ভার অনুভব হয়, আপনি একটা চিন্তা করে দেখুন যে এটি আপনার উপরে কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে, এবং আপনার মানসিক অবস্থা তখন কেমন হবে, এবং আপনার কি মনে হবে। ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু ভাবতে থাকুন। আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। ফেস বলতে উনি আসলে নিজে নিজে চিন্তা করতেন বিষয়টা। কারণ হচ্ছে যেহেতু বাগেরহাট ভাই ওই এটা তো আসলে দক্ষিণাঞ্চল সুন্দরবন এলাকা, বাগেরহাটের একটা অঞ্চল তো সুন্দরবনের কাছে পড়ে গেছে। তো উনি দেখতেন যে বছরের এই বর্ষাকালে
এই সাপুরিয়াদের একটা দল আসতো। দল এসে ওরা বিন বাজিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপগুলো ধরে নিয়ে যেত। এবং এটা তারা বলতো হচ্ছে তারা এই সাপের বিষ বিক্রি করে বা এই সাপগুলো তারা বাইরে বিক্রি করে, সাপ তারা পোষ মানিয়ে খেলা দেখায়, এটা তাদের প্রফেশন। এবং বছরে বর্ষাকালটাতে তারা সাপ ধরে প্রতি বছর, এটা তাদের এক বছরের বড় একটা ইনকামের সোর্স। তো রাসেল ভাই এটা মানে ওই কবির হোসেন যিনি, উনি এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেন না। এই কারণে উনি চিন্তা করতেন যে সাপ তো যে মানে বিষধর হলেও প্রকৃতির কোনো না কোনো ভাবে ভারসাম্য রক্ষা করে, সুতরাং এই অঞ্চল থেকে সাপগুলো ধরে নিয়ে যাচ্ছে, এটা উনি আসলে পশুপ্রেমী হিসাবে এই বিষয়টা ওনার মনের মধ্যে কাজ করতো। উনি চিন্তা করে এটা বন্ধ করা যায় কিভাবে, উনি এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে থাকতো আর কি। তো এক বছর যখন ওই সাপুরিয়ারা যারা ওই অত্র অঞ্চলে আসে সাপ ধরার জন্য, তখন উনি চিন্তা করেন এই সাপগুলো ধরুক, আগে সব ধরুক, শেষ দিকে এসে উনি কোনো একটা কাজ করবেন আর কি। তো 15-20 দিন হয়ে যাওয়ার পর আসলে অনেক সাপ আসলে ধরা হয়ে গেছে, তাই আমার কাছে এরকম বলছে 100-150 সাপ এরকম তারা ধরে ফেলেছে। তো হয়তো বা পরের 1-2 দিন পরে ওনারা চলে যাবেন এমন সময়, মানে ওরা তো আমরা ধরুন দেখি যে বেদে সম্প্রদায় ঠিক কেমন এক ধরনের পলিথিন বাই টাইপের কোন একটা ঘর বানিয়ে সাধারণত তারা থাকে না, ঠিক ওইভাবে মানে আগুন মতো আর কি ওরা ছিলেন। তো কবির হোসেন ভাই যে কাজটা করে সেটা হলো রাতের বেলা উনি একা একা গিয়ে যে ঘরটাতে মানে যেখানে সাপগুলো রাখা হয়েছিল, উনি আস্তে আস্তে করেন কি সেই সাপগুলো একে একে সব ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর কিন্তু মানে একদম শেষ দিকে যখন ছাত্রছাত্রী একদম শেষের দিকে চলে আসে, তখন হঠাৎ করে ওই সাপুরিয়ার ওই দলের লোকজন টের পেয়ে যায় যে তার উপস্থিতি, তখন তাকে ধরে ফেলে। ধরে ফেলার পর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করলে, তখন সে তার ব্যাখ্যা করে, তুমি বলে যে এটা তো আমাদের সারা বছরের একটা উপার্জন, তুমি এটা নষ্ট করে দিলে, কাজটা ঠিক করলো না। তখন যেহেতু রাসেল ভাই ওই কবির হোসেন উনি তো লোকাল একজন লোক, আর সাপুরিয়ারা বা বেদের সম্প্রদায় ওরা তো আসছে অন্য জায়গা থেকে, সেহেতু এই ছেলেকে কোনো কিছু করলে বা ক্ষতি করলে, শারীরিকভাবে আঘাত করলে গ্রামের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হতে পারে। এই জন্য ওই চিন্তা করে কবির হোসেনকে ওনারা কিছু বলেন নাই, ওনারা ছেড়ে দিলেন। কিন্তু সাপুরিয়া যিনি, উনি বললেন যে তুমি যে কাজটা করলা এটা কাজটা ভালো করো না, এর জন্য তোমাকে মানে মানে তোমার পানিশমেন্ট হতে হবে, তোমাকে অবশ্যই এর জন্য তুমি ইউ উইল বি সাফার। তো যাই হোক, এর 5 থেকে 6 দিন পর কিছু ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। যেমন উনি রাতের বেলা উনি যখন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতেন, তখন এবং ঠিক এশার নামাজের পর যখন বাসায় ফিরতেন, তখন এই দুইটার সময় উনি সাধারণত সন্ধ্যার পরে বাইরে থাকতেন। তো এখন উনি যখন ফেরার সময় ওনার হঠাৎ করে মনে হতো যে পিছন থেকে মানে কোনো সাপ তার পিছনে আসছে, মানে সাপ মানে আঁকা বাঁকা হয়ে খসখস শব্দ করতে করতে আসছে। তো ওনার হাতে হারিকেন থাকতো, যখনই হারিকেনটা ঘুরিয়ে উনি দেখতেন কিছুই নেই। উনি আবার একটু আগানোর পরে ওনার মনে হতো যে আবার সাপ পিছন থেকে ওনার দিকে আসছে, এটা ওনার মনের মধ্যে এটা হতো আর কি। আবার যখন উনি ঘুরে তাকাতেন, তখন উনি দেখতেন কিছুই নেই। তো এইভাবে উনি একটা পথ রাতের বেলা দীর্ঘ সময়, মানে যতটুকু 5 মিনিটের পথ, ওনার অনেক সময় লেগে যদি বারবার এরকম পিছনে তাকাতেন, ভয় পেতেন, খালি সাপ সাপ এরকম উনি ওনার মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আসলে এই ঘটনাটা আমি যখন শুনি, মানে আমার কাছে যখন আসছে, এটা শোনার পরে এই ফিলিংসটা আমার মধ্যে হওয়া শুরু হয়। মানে আমার মনে হচ্ছে এটা তো মানসিক সমস্যা আর কি হতে পারে, যে আমার মনে হতো যে আমার পিছনে মনে হয় এরকম হচ্ছে। আমি মানে বেশ কিছুদিন মানে সপ্তাহখানিক এটা খুব মানে সাফার করেছি আর কি। পরে আমি নিজের মনকে বুঝিয়েছি যে আসলে এটা আমার একটা মনের ভুল, এরকম করে মনের এখনো মাঝে মাঝে আমার একটা ফিলিংস হয় আর কি, আসে যে রাতের বেলা একা একা যাওয়ার সময়, বিশেষ করে আমি যখন আমার এলাকার রাজবাড়িতে যাই, এসে নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরি, তখন একটা কিছুটা পথ আমাকে একটু নির্জন পথটা আমাকে একা হেঁটে আসতে হয়, তখন আমার এই সমস্যাটা সৃষ্টি হয় আসল ভাই। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন মানে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো উনি যখন ওনার এই সমস্যার সৃষ্টি হতে থাকে, এইটা একটা বিষয়। তারপরে যেটা সেটা হয়, উনি যখনই বাসার বাইরে কোথাও যান, মনে করেন ওয়াশরুমে গেলেন বা বিছানায় শুতে যাবেন, সেখানে উনি সাপ দেখা শুরু করলেন। আচ্ছা, এখন কিন্তু বাস্তবে কিন্তু সেই সাপের অস্তিত্ব ছিল না। যখনই বাসার লোকজন আসতো, দেখতে তো না কোথাও তো কোনো সাপ নেই, তখন বলতে সবই তোর মনের ভুল, তুই অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছিলি, তো ওই অনেকগুলো সাপ একসাথে হয়তো দেখেছি, সেজন্য তোর মনের মধ্যে এই জিনিসটা ভুল জিনিসটা চলে আসছে, যার কারণে তুই এমনি মানে এই জিনিসটা মাথা থেকে ছেড়ে ফেল। তারপরে রাসেল ভাই উনি দিনকে দিন মানে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন, খালি সাপ সাপ সাপ। উনি ঘুমের মধ্যে চিৎকার করে জেগে ওঠেন যে সাপ দেখেছেন, তারপর বিছানার ভিতরে সাপ, বাইরে সাপ, এরকম আর রাতের বেলা হাঁকিতে আসার সময় তো কোনো কথাই নেই। এটা তো একটা মানে সবার কাছে মানে তারপর একটা হাসির পাত্র হয়ে গেছেন আর কি। তো সবাই তাকে মানে সাপ কবির বলে ডাকা শুরু করলো। আচ্ছা, মানে এটা মানুষের কাছে একটা তামাশার পাত্র হয়ে গেছে নাকি। জি, ওনার পরিবারের লোকজন ওনাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, তার কিছুই ধরতে পারেনি। বিশেষ করে বড় বড় ডাক্তার যখন দেখিয়েছে, বলছে যে এটা একটা মানসিক সমস্যা, তার ওষুধ দিয়েছে, বেশি করে ঘুমাতে হবে, এরকম অনেক ট্রিটমেন্ট তারা করেছে, বাট কোনো লাভ হচ্ছিল না। এরপর আসলে যে কাজটা মানে ঝামেলাটা শুরু হয়েছে, সেটা হচ্ছে যে উনি মাঝে মাঝে পুকুরে নেমে গোসল করতেন। উনি একদিন পুকুরে নেমেছেন, তো যখনই মানে কোমর পর্যন্ত পানিতে নেমেছেন, হঠাৎ মানে
ওনার মনে হয়েছে যে কিছু একটা ওনার পা পেঁচিয়ে ধরেছে এবং সে আস্তে 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 কোমরের দিকে উঠে আসছে। তখন উনি মানে সাপ সাপ বলে আমার উপরে উঠে চলে আসে। আচ্ছা। কিন্তু তখন দেখা যায় কোনো সাপ নেই। তো মানুষ মানে তখন দেখা গেল যে উনি গোসল করতেও বাইরে যেতে পারতেছেন না, মানে এমন একটা সমস্যা। কারণ ওনার বাসার পাশে ওনার কল ছিল না, পুকুর ছিল, ওইটাই ওনাদের পানির উৎস ছিল ওই সময়। এখন মানে উনি গোসল পুকুরে করা মানে ওনার জন্য এরকম একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। উনি পুকুরে পানিতে নামলেই ওনার মনে হতো কিছু একটা ওনার পা বেয়ে উপরে উঠে আসছে। তো এরকম ঘটনা ঘটছে। এর ভিতরে কি হলো যে পার্শ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলের একটা মানে আয়োজন করা হলো আর কি। তো উনি এবং ওনার কয়েকজন বন্ধু সহ ওরা ওয়াজ মাহফিল শুনতে যাবেন। ওই সময়টা আবার ওই দিন মানে চাঁদের আলো টালো ছিল, পূর্ণিমার মতো ছিল। তো উনি চিন্তা করলেন যে আসলে সবাই তো হারিকেন নিয়ে যাবে, সাথে কারো কাছে টর্চ নাই, জি। তো সবাই হারিকেন নিয়ে যাবে, যেহেতু সবাই হারিকেন নিয়ে যাবে আমি না নিই, এতে আরো ঝামেলা হবে। তো উনি আর হারিকেন নিলেন না, উনি বন্ধুদের সাথে দিনের বেলায় সেই ওয়াজ মাহফিলের স্থানে চলে গেল। ওয়াজ মাহফিল শেষ হতে হতে রাত 11টা-12টা বেজে যায়। তো ওনারা আবার বাড়ির পথে হাঁটতে থাকেন। তো সবার কাছে হারিকেন ছিল, ওনার কাছে ছিল না। আর যেহেতু ওনার কাছে হারিকেন ছিল না, উনি সামনের দিকে, উনি সবাই যাদের কাছে হারিকেন ছিল তাদের পিছনে পিছনে হাঁটতেন বা পাশাপাশি হাঁটতে থাকতেন, যেহেতু ওনার কাছে হারিকেন না, উনি আগে যাবেন কিভাবে। তো যার কারণে এক সময় হলো কি, হঠাৎ করে উনি ওনার কাছে মনে হলো উনি 10-12 হাত তাদের পিছনে পড়ে গেছেন এবং উনি অনেক মানে তাড়াতাড়ি করে হেঁটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তারা খালি হেঁটে সামনেই চলে যাচ্ছে, সামনেই চলে যাচ্ছে। উনি যতই তাদের নাম ধরে ডাকছে যে এই তোরা একটু দাঁড়া আমি আসছি, কিন্তু দেখে যে নাম ধরে ডাকলেও তারা কেউ পিছন দিকে দাঁড়াচ্ছে না, তারা হেঁটেই চলে যাচ্ছে এবং উনি খালি পিছনেই পড়ে যাচ্ছেন। এইভাবে একটা দীর্ঘ গ্যাপ সৃষ্টি হয়ে যায়। উনি অনেক দূর থেকে দেখছেন ছোট ছোট সেই হারিকেনের আলোগুলো দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে মিলিয়েও গেল। তখন উনি যে কাজটা করলেন, উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে দেখছেন। ব্যক্তিকে বলছে, ভাই সামনে কি এরকম 4-5 জন লোকে হেঁটে যেতে দেখেছেন, হাতে হারিকেন আছে? উনি বলেন, হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে যান, সামনে তো এই 4-5 জন আছে, আমি দেখলাম যে হেঁটে যাচ্ছে। তখন আবার দৌড়ান, উনি আবার একজন লোকের সাথে দেখা হয়। বলে, ভাই সামনে কি এরকম 4-5 জনকে দেখেছেন যে এরকম হেঁটে যাচ্ছে হাতে হারিকেন? বলে, হ্যাঁ যান, সামনে যান, এদিক দিয়ে যান, তাহলে পাবে, আমি তো একটু আগে দেখলাম তাদেরকে। এইভাবে রাসেল ভাই 5 থেকে 6 জন ব্যক্তির সাথে ওই চাঁদনি রাতে তাদের সাথে দেখা হয়। সবাই বলেন, হাত দিয়ে দেখা, এই যে সামনে তারা চলে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই একটা জায়গায় এসে একজন লোক তাকে বললো যে এই যে সামনে যান। সামনে বলার সাথে উনি যখনই দৌড় দিয়েছে, হঠাৎ পিছন থেকে কে যেন খপ করে ওনার মানে পিঠ টেনে ধরেছে। টেনে ধরে বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? তখন উনি পিছন দিকে ঘুরে দেখে একজন খুব সুন্দর সুদর্শন একজন মানুষ, সাদা দাড়ি। তো উনি বলছে, তুমি এখানে কোথায় যাচ্ছিলা? বলে, আমি তো আমার বন্ধুদের খুঁজে যাচ্ছিলাম। তখন বলে, তুমি কি দেখেছো যে তোমার সামনে কি আছে? তখন উনি ভালো করে খেয়াল করে দেখেন ওনার সামনে মানে বিশাল এক গর্ত। আচ্ছা। ওই গর্তের মধ্যে উনি বললে ওনার মারাত্মক ক্ষতি, কারণ জীবন চলে যেতে পারতো। খাদ আর কি। একটা খাদ, গভীর একটা খাদ ওখানে। তখন উনি ভয় পান যে এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে। তো তখন উনি বলেন যে তুমি তোমার বন্ধুদেরকে খুঁজছো, তোমার বন্ধু তো তোমার বন্ধুরা তোমাকে খুঁজছে, চলো আমি তোমাদের বন্ধুদের কাছে দিয়ে আসি। তখন ওই লোকটা তার সাথে সাথে মানে কবির হোসেনকে নিয়ে যাচ্ছে এবং গল্প করছে যে তোমার নাম কি, কোথায় বাসা, এরকম বিভিন্ন ধরনের গল্প করছে। তখন বলছে যে তোমার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে। সত্যি রাসেল ভাই মানে দীর্ঘ পথ তো সেই হেঁটে এসেছে, কিন্তু মজার বিষয় হলো ওই লোকটার সাথে অল্প কয়েক মিনিট হেঁটে আসার সাথে সাথে মনে হয় মানে দেখে তাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। এবং বন্ধুদের সাথে দেখা হওয়ার সাথে সাথে মানে পিছন দিকে তাকা দেখেন ওই লোকটা নাই। এটা তার আরো অবাক লাগে, কি ব্যাপার, আমি কার সাথে এতক্ষণ হেঁটে আসলাম? বন্ধুদেরকে জিজ্ঞেস করা হলে বন্ধুরা বলে, না আমরা তো মানে তোমার সাথে কাউকে দেখি নাই, তুমি তো একাই হেঁটে আসছিলা। এবং বন্ধুরা তাকে বললো যে তুমি হঠাৎ করে পিছন থেকে কোথায় হারিয়ে গেলা? আমরা এগিয়ে যেতে যেতে হঠাৎ তোমার কোনো সারা শব্দ না পেয়ে দেখি তুমি পিছনে নেই, তখন আমরাই তোমাকে খোঁজা শুরু করলাম, তোমাকে কোথায় পেলাম না, দেখে তোমার সাথে হারিয়ে এই জন্য আমরা একটা 4 রাস্তার একটা মোড়ে বসে পড়লাম, হয়তো তুমি যেখান দিয়ে যাও না কেন হয়তো ফিরে এখানে আসবা, যার কারণে আমরা এখানে বসেছি। কিন্তু যাই হোক তুমি ফিরে আসছো, আমরা খুশি, চলে বাড়িতেছি। ভাই ওইখানে ওই যে একটা লোক তার জীবনটা বাঁচিয়ে দিল, এটা তার মাথার ভিতরে কাজ করছে, কিভাবে এটা কি হলো তাহলে এতক্ষণ আমার সাথে। এখন বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পরে কয়েকদিন ভালো ছিল মোটামুটি, কিন্তু তার মানসিক সমস্যাটা ছিল যে সাপের যে ভীতিটা, এটা তার মধ্যে ছিল, এটা কন্টিনিউ হচ্ছিল। এরপরে কি হল, এবং উনি কিন্তু সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছিলেন। মানে উনি খুব মানে স্বাস্থ্য ভালো ছিল, আস্তে আস্তে উনি খুব জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিলেন এবং খুব দুর্বল হয়ে পড়ছিলেন। এটা সবাই খেয়াল করছিল যে উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। এরপরে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এক রাত্রে মানে বাড়ির সবাই মানে জেগে ওঠে, মানে মনে হচ্ছে বাড়ির চারদিকে ফসফস শব্দ, অসংখ্য হাজার হাজার সাপ যেভাবে ফসফস করে যেরকম শব্দ হয়। তো সবাই ওই দিন বাড়ির সবাই দেখে, সবাই দরজা খুলে দেখে বাড়ির চতুর্দিকে অসংখ্য সাপ, মানে যত দূর যায় সব জায়গায় সাপ আর সাপ। তো ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করে, সাপ বলে।
তা আশেপাশের যে সমস্ত বাসা থেকে লোকজন চলে আসে, এসে থেকে কিছুই নেই, মানে বাড়ি পরিষ্কার, কোথাও কোনো সাপ নেই। এইবার মানে লোকজন বলে যে এবার বাড়ির সব লোকই পাগল হয়ে গেছে, মানে সবাই এখন সাপ দেখা শুরু করেছে। এবার ভাই যেহেতু বাড়ির সবাই আগে মানে কবির হোসেনের কথাগুলোকে ওইভাবে পাত্তা দিত না, সবাই মনে করতো তার মানসিক সমস্যা। যখন বাড়ির সবাই যখন দেখলো তখন মনে হলো না এটা আসলে একটা গুরুতর সমস্যা, এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। তখন ওরা একজন ভালো একজন পরহেজগার ব্যক্তির কাছে যান, তখন বলেন যে আসলে এই যে এরকম যে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কেন? তখন পরহেজগার ব্যক্তি বলেন যে আসলে ও একজন ব্যক্তি এই যে সাপুরেদের সাপ ছেড়ে দিয়েছিল, এই জন্য সাপুরেরা ক্ষিপ্ত হয়ে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তো এখন এটা সমাধান আছে, সমাধানটা হচ্ছে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু সমস্যা হলো যে ট্রিটমেন্টটা করার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু আপনার ছেলে মানে ওই কবির হোসেনের বাবা মাকে বলেন আপনার ছেলে ওর যে কন্ডিশন, তাতে ওই দীর্ঘ সময় তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। মানে একটাই উপায় আছে, আমি ওই সাপুরেদের নাম আমি ঠিকানা বলে দেবো, ওরা কোথায় আছে, আপনারা ওখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চান। এবং আরেকটা বিষয় সেটা হলো সাপুরে যিনি এই ব্ল্যাক ম্যাজিকটা করেছেন উনি খুব রাগী স্বভাবের লোক। যে কাজটা করবেন, কবির হোসেনের মা যিনি তাকে পরামর্শ দেন যে আপনি ওই সাপুরের ওয়াইফকে খুব মানে অনুনয় বিনয় করবেন আপনার ছেলের জন্য। হয়তো মহিলা মানুষ, মায়ের মনে হয়তো নরম হতে পারে, উনি সাপুরকে রিকোয়েস্ট করলে তারপরে হয়তো বিষয়টা ফিরিয়ে নেবেন এই ব্ল্যাক ম্যাজিকটা। সত্যি রাসেল ভাই ওনার দেওয়া ঠিকানা অনুযায়ী ওখানে পেয়ে যান এবং তারাও অবাক হন যে আপনি এখানে আমরা আছি, আপনি জানলেন কিভাবে? তখন তারা সব বিষয় বলেন যে এই সমস্যা হচ্ছে। তখন ওই সাপুরে কিছুতেই সেটা রাজি হয় না। তাই হোক কবির হোসেনের মা ওই সাপুরের ওয়াইফকে অনেক করে রিকোয়েস্ট করেন যে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দেন, এভাবে আমার ছেলে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি না। একসময় সাপুরের ওয়াইফ মন নরম হয়, তিনি তার হাজবেন্ডকে মানে রিকোয়েস্ট করার পরে তখন হাজবেন্ড বলে যে ঠিক আছে আমি মানে আমার এটা ফিরিয়ে নিচ্ছি, ব্ল্যাক ম্যাজিকটা ফিরিয়ে নিচ্ছি। এরপর রাসেল ভাই কবির হোসেন আস্তে আস্তে আবার সুস্থ হতে শুরু করেন এবং ওনার মানসিক ওই সমস্যা যেটা ছিল, এবং উনি হয়তো আমরা মানসিক সমস্যা বলছি সত্যি সত্যি আসলে সাপ সেগুলো দেখতেন বা ফিল করতেন, এটাও আস্তে আস্তে চলে যায়। 90-এর দশকে উনি ওনার পরিবার সহ ঢাকাতে চলে আসেন। তো আমাকে যিনি গল্পটা বলেছেন, এখন উনি জীবিত আছেন কি বা কোথায় আছেন এটা আসলে কেউ জানে না, হয়তো বা জীবিত আছেন, হয়তো ওনার সন্তানরা যদি ঘটনাটা শুনে থাকে তাহলে হয়তো বা বুঝতে পারবেন ভূতের ভয়ের মাধ্যমে। ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি। এই ঘটনাটি পুরোপুরি সত্য। আমার বন্ধুটির বাড়ি আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে এবং আমিও ভুক্তভোগী ব্যক্তিকে চিনি ও জানি। ঘটনাটি সহজে বোঝার জন্য আমি কিছু ভাষার পরিবর্তন আপনার পরিলক্ষিত হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা স্পর্শকাতর এবং ভুক্তভোগী ব্যক্তি এখন স্বাভাবিক জীবনযাপন করছেন, ফলে আমি তার আসল নাম প্রকাশ করছি না। আমি ঘটনাটি বুঝার সুবিধার্থে একটি ছদ্মনাম ব্যবহার করছি, ঘটনাটি তার মতো করে বলছি। ঘটনাটি আমার চাচাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটে, যার নাম জাহিদ, এটি ছদ্মনাম, যিনি 1999 কিংবা 2000 সালের দিকে আমাদের বাড়িতে লজিং থাকতেন। আমি যখন তখন ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণীতে পড়ি। জাহিদ ভাই খুবই মেধাবী ছাত্র ছিলেন, আমাকে তিনি পড়াতেন। বলে রাখা ভালো যে এই জাহিদ ভাইয়ের বাড়ি ছিল ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি একটি অঞ্চল, তার একটি গ্রামে, এবং তার স্কুল ছিল আমাদের পাশের গ্রামে। স্কুল থেকে বাড়ি প্রায় 6-7 কিলোমিটারের দূরত্ব। সে সময় যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট খারাপ থাকায় বর্ষাকালে রাস্তায় খুব কাদা থাকতো, ফলে যাতায়াত খুব কষ্টসাধ্য ছিল। ফলে ওই অঞ্চলের অধিকাংশ ছাত্র আমাদের অঞ্চলের বিভিন্ন বাড়িতে লজিং থাকতো। জাহিদ ভাই তখন এসএসসি পরীক্ষার্থী। আমাদের বাড়ি ছিল দুটি ঘর, একটি ছিল উত্তর দিকে এবং অপরটি ছিল দক্ষিণ দিকে। দুটি ঘরের মাঝখানে বিশাল উঠান। প্রথম কয়েকদিন জাহিদ ভাই এবং আমি দক্ষিণ দিকের দোতলা ঘরটিতে ঘুমাতাম, কিন্তু তিনি অনেক রাত পর্যন্ত পড়ালেখা করতেন, যার ফলে আমার ঘুমে খুব ব্যাঘাত হতো। তাই আমি উত্তর দিকের ঘরে ঘুমাতাম এবং জাহিদ ভাই একাই থাকতেন। সে সময় সাধারণত গ্রামের বাড়িতে টয়লেট ঘর থেকে বেশ কিছুটা দূরে থাকতো। একদিন মধ্যরাতে আমার বড় চাচা বাইরে বের হয়ে দেখেন জাহিদ ভাইয়ের ঘরের বারান্দা থেকে নেমে একটা মেয়ে ওড়না মুড়ি দিয়ে বের হয়ে ঘরের পেছন দিকের প্রাচীর বেয়ে চলে যায়। আমার বড় চাচা মেয়েটার গন্তব্য লক্ষ্য করে ঘরের পেছনের দিকে গিয়ে দেখেন কেউ কোথাও নেই, চারিদিকে নীরব নিস্তব্ধ। কিন্তু এত উঁচু প্রাচীর একটা মেয়ে কিভাবে টপকাতে পারে? তিনি কেউ দ্বিধায় পড়ে গেলেন। এবার তিনি জাহিদ ভাইয়ের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পেলেন পড়তে পড়তে তিনি ঝিমুচ্ছেন। তিনি তখন কিছু না বলে চলে আসেন। পরদিন ব্যস্ততার কারণে তিনি বিষয়টি ভুলে যান। পরদিন রাতে আমার দাদি বাইরে বের হলে তিনি দেখেন কে যেন দক্ষিণ দিকের ঘরের পাশ দিয়ে দ্রুত বেগে পালিয়ে প্রাচীর টপকিয়ে চলে গেল। বলে রাখা ভালো যে আমার দাদির অনেক বয়স হওয়ায় তিনি চোখে ভালো দেখতে পেতেন না, তাই তিনি মনে করলেন বাড়িতে চোর এসেছে। তিনি দ্রুত চলে আসেন এবং আমার বাবাকে ডাকতে শুরু করেন এবং বলেন বাড়িতে চোর এসেছে। আমরা সবাই তখনই বের হয়ে দেখি কেউ কোথাও নেই। তখন মধ্যরাত যা হোক, সে রাতে আবার সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সবাই এলো এই বিষয়ে আলোচনা করতে। ঠিক এই সময় আমার বড় চাচা সেখানে উপস্থিত হন এবং জানতে চান কি হয়েছে। তখন আমার দাদি রাতের ঘটনাটি বলেন। তখন আমার বড় চাচা বলেন,
আমিও আগের দিন একটি মেয়েকে দেখেছি। তখন সবার ভেতর একটা গুঞ্জন শুরু হয়ে যায়, সবাই জাহিদ ভাইকে সন্দেহ করা শুরু করলো। এদিকে জাহিদ ভাই সকালে প্রাইভেট পড়তে চলে যায়। সেদিন সকালে বড় চাচা জাহিদ ভাইকে ডেকে জিজ্ঞাসা করেন সে কিছু জানে কিনা। জাহিদ ভাই বিষয়টি এড়িয়ে যান এবং বলেন সে কিছু জানেন না। আমার বড় চাচা খুবই ধার্মিক প্রকৃতির মানুষ, তিনি বিষয়টা নিয়ে একটু চিন্তা করে জাহিদ ভাইকে বললেন তুমি যাও। কয়েকদিন পর বড় চাচা বাজারে গেল জাহিদ ভাইয়ের বাবার সাথে দেখা করতে এবং তিনি বিষয়টি নিয়ে ওনার সাথে আলাপ করেন এবং তখন জাহিদ ভাইয়ের বাবা বলেন যে আপনাদের আমার আগে জানানো উচিত ছিল। তিনি বলেন প্রায় 1 বছর আগে জাহিদ তাদের নিজের গ্রামে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, মেয়েটি তার সহপাঠী ছিল। বিষয়টি জানাজানি হলে আমি মেয়েটির বাবাকে বিষয়টি জানাই যাতে তিনি মেয়েটিকে সাবধান করেন এবং বুঝান যে তারা ভুল করছে। আমিও জাহিদকে বুঝাই যাতে তার ভবিষ্যৎ নষ্ট না হয়। তারা এখনো অনেক ছোট ছোট মানুষ, আবেগপ্রবণ হয়ে একটা ভুল করে ফেলেছে, তাদেরকে শুধরানোর সুযোগ দিলে হয়তো শুধরে যাবে, তাই তাকে বেশ নমনীয়তার সাথে বুঝালাম। এদিকে মেয়েটির বাবাও মেয়েটিকে খুবই কড়া শাসন করে, কিন্তু তারা একে অপরের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখে। এতে জাহিদ পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে যায় এবং তার রেজাল্ট খারাপ হয়। এই জন্য আমি তাকে মারধর করি এবং মেয়েটার বাবাকে আমারও বলি যে মেয়েটাকে যেন শাসন করে। এরপর দিন মেয়ের দাদার সাথে আমার রাস্তায় দেখা হয় এবং তিনি আমাকে বলেন আমার সাথে কিছু কথা আছে। তিনি আমায় বলেন যে আমার জাহিদের সাথে তার নাতনি বিয়ে দিতে। আমি অত্যন্ত রেগে গিয়ে ওনাকে অপমান করলাম এবং বললাম আপনার নাতনিকে সাবধান করে দেবেন যাতে ভবিষ্যতে এসব না আসুন। বলে রাখা ভালো যে মেয়েটির দাদা একজন কবিরাজ প্রকৃতির লোক ছিলেন এবং টুকটাক কুফরি কালামও করতেন। যেহেতু আমার ছেলে অত্যন্ত মেধাবী, তাই এত অল্প বয়সে বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করতে চাই। এর প্রায় সপ্তাহখানেক পর একদিন রাতে মেয়েটি বিষপান করে আত্মহত্যা করে। এতে আমার ছেলে খুবই ভেঙে পড়ে। মেয়ে পক্ষ বাদী না হওয়ায় এটি একটা অপমৃত্যুর মামলা হয়। নিয়ম অনুযায়ী মেয়েটির লাশ ময়নাতদন্ত শেষে দাফনের কাজ সম্পূর্ণ হয়। আমিও মেয়েটা দাফনে গিয়েছিলাম। শেষ হওয়ার পর আমি মেয়েটির বাবাকে সান্ত্বনা দিচ্ছি, এমন সময় মেয়েটির দাদা আমাকে বললেন আমি তোমার ছেলেকে কোনোদিন শান্তিতে থাকতে দিব না। এমনকি তিনি আরো বলেন যে আমার ছেলেকে কোনোদিন বিয়ে দিতে দিবেন না এবং আমার ছেলের জীবন নষ্ট করে ছাড়বেন। আমি ভীষণ শঙ্কিত হয়ে পড়লাম, কারণ সে তো কবিরাজ, না জানি আবার আমার ছেলেকে কুফরি কালাম করে। পরিস্থিতি শান্ত করার জন্য আমি বাড়ি চলে আসি। সবকিছু ঠিকই ছিল, কিন্তু এর প্রায় 3 দশেক পর একদিন রাতে আমি বাইরে বের হয়ে দেখি আমার ছেলের ঘরের সামনে একটি মেয়ে বসে কাঁদছে। আমার পায়ের শব্দ পেয়ে সে পূর্ব দিকে আমাদের বাগানের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমার সারা শরীর ভয়ে আতঙ্কে শিউরে উঠল। পরদিন সকালে আমি কাউকে কিছু না বলে আমাদের পাশে ইউনিয়নের এক গ্রামে একজন নাম করা কবিরাজের কাছে যাই এবং পুরো ঘটনা ওনাকে খুলে বলি। উনি আমাকে কিছু তাবিজ দিলেন এবং বলেন আগামী মঙ্গলবার রাতে আপনার বাড়ি বন্ধ করতে হবে। এরপর মঙ্গলবার রাতে বাড়ি বন্ধ করে তিনি চলে যাওয়ার পর আর কিছু ঘটনা ঘটে। 2 দিন পর আমার ছেলে আবার স্কুলে যাওয়া শুরু করে। সেদিন রাতে আমার জাহিদের আম্মা বাইরে বের হলে দেখে জাহিদের রুমের সামনে সেই নারী মূর্তিকে বসে আছে এবং তাকে দেখে আবারও পালিয়ে যায়। পরদিন আমি আবার সেই কবিরাজের কাছে গিয়ে ঘটনা বললাম। তিনি বললেন যে আপনার ছেলের বাইরে যাওয়ার ফলে এই সমস্যা হয়েছে। যিনি এই কুফরি কালাম করেছেন তিনি খুব শক্তিশালী, আমার আর কিছুই করার নেই। এরপর আমি অনেক কবিরাজের কাছে গেছি, কিন্তু কোনোদিন কোনো কাজ হয়নি। এরপর থেকে প্রত্যেক রাতে দেখা গেছে ওই নারী মূর্তি আমার ছেলের ঘরের সামনে বসে কাঁদছে এবং কারো উপস্থিতি টের পেলেই পালিয়ে যায়। তারপর থেকে এভাবেই চলছে। আমার বড় চাচা সব শুনে অভয় দিয়ে বললেন দুশ্চিন্তা করবেন না। বড় চাচা বাড়ি চলে আসলেন। বড় চাচা বাড়িতে এসে রাতের খাবার খাওয়ার সময় জাহিদ ভাইয়ের অনুপস্থিতি ঘটনাটা সবাইকে বললেন। এতে বাড়ির সকলের সন্দেহ দূর হলো, কিন্তু সবাই খুব আতঙ্কিত হয়ে পড়লেন। এই জন্য না জানি আমাদের বাড়ির কারো আবার কোনো ক্ষতি হয়ে যায়। এর 2-3 দিন পর আমার ফুফাতো ভাই আশরাফুল ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসলেন এবং রাতে তিনি বাইরে বের হলেন। দেখেন যে জাহিদ ভাইয়ের রুমের সামনে বসে কে যেন কাঁদছে। তিনি একটু সামনে যেতে দেখেন একটা মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুঁজে খুবই করুণ স্বরে কাঁদছে। তিনি বলেন যে আমার ফুফাতো ভাই খুবই সাহসী একজন মানুষ, স্বভাবতই তিনি মেয়েটিকে ধমক দিয়ে বলেন এই কে তুই। অমনি মেয়েটি ঘুরে দাঁড়ালো এবং তিনি দেখলেন একটি বিভৎস নারী মূর্তি, যার চোখ ঘোর রক্তবর্ণ এবং সে আচমকা আমার ভাইকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে ঘরের পেছন দিকে অন্ধকারে মিলিয়ে গেল। আমার ভাইও প্রচন্ড আঘাতে মাটিতে পড়ে গোঙাতে শুরু করে। জাহিদ ভাই গোঙানির শব্দ পেয়ে বাইরে এসে আমার ভাইকে দেখে চিৎকার করে আমাদের ডাকতে থাকে। আমরা সবাই বাইরে এসে দেখি আমার ভাই একটানা গোঙাচ্ছে এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তার হাতে একগুচ্ছ সাদা চুল। বলে রাখা ভালো যে আশরাফুল ভাইকে ধাক্কা দেওয়ার সময় তিনি মেয়েটির চুল খামতে ধরেছিলেন। জলদি করে তাকে ঘরে নিয়ে এসে মাথায় পানি দিয়ে এবং আগুনে সেক দেওয়া হয়, কিন্তু কোনো পরিবর্তন না হলে তার শরীরে অনেক জ্বর আসে এবং কাঁপুনি শুরু হয়। এভাবে ভোর হয়। সকালে আমার বড় চাচা তাকে এক কবিরাজের কাছে নিয়ে গেলেন, সাথে আমি, মাচেস্তো ভাই, আমার দাদি, আমার বাবাও গেলেন। কবিরাজ সাহেব কিছু শুনলেন এবং সাদা চুলগুলো দেখে আমার ভাইকে কিছু তাবিজ কবজ দিলেন এবং বললেন জাহিদ ভাইকে যেন তার কাছে নিয়ে যাওয়া হয় এবং সাথে 3টে শিং মাছ তিনি বর্ষি দিয়ে লাল রঙের কাইতুন সহ 3 ধাতুর মাদুলি নিয়ে আসা হয়। পরদিন জাহিদ ভাইকে তার কাছে নিয়ে গেলে তিনি তাকে ঝাড়ফুঁক দিয়ে শিং মাছের কাঁটাগুলো ভেঙে আরো কিছু উপকরণ দিয়ে তাবিজ দিলেন এবং মাছগুলোকে বর্ষিতে গেঁথে বললেন
এগুলো পরিত্যক্ত কোনো বাড়ি কোথাও গাছের ঝাড়ে ঝুলিয়ে রাখতে, তাহলে আর কোনোদিন জাহিদ ভাইয়ের সাথে এমন ঘটনা ঘটবে না। কবিরাজের কথা মতো আমাদের পাশের গ্রামের এক পরিত্যক্ত কুঠি বাড়িতে একটা গাছের ডালে ঝুলিয়ে দিয়ে আসা হলো। এরপর থেকে আমাদের বাড়িতে থাকা অবস্থায় আর কোনোদিন এরকম সমস্যা হয়নি বা ঘটেনি। এর প্রায় 6 মাস পর পরীক্ষা শেষে তিনি আমাদের বাড়ি থেকে চলে যান। যেহেতু জাহিদ ভাই আমার চাচাতো ভাইয়ের বন্ধু ছিলেন, তাই আমরা ওনার খবর পেতাম। তবে এরপরও তিনি অনেকবার আমাদের বাড়িতে এসেছেন। এর অনেক বছর পর জাহিদ ভাইয়ের সাথে একদিন আমার দেখা হয়। তিনি এখন বাংলাদেশের রেলওয়েতে চাকরি করেন, 2 ছেলে মেয়ে নিয়ে খুব সুখের সংসার। তিনি আমাকে বলেন যে এরপর আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। না, তারপরে আরেকটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে যে আমি এরপর একটু ঘুমিয়ে গিয়েছিলাম, পরে একটা অনেক বিকট একটা চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। তো চিৎকারটা হচ্ছে একটা মহিলার চিৎকার। আর আমার পাশের বাসার যে বিল্ডিংটা ছিল, সেই বিল্ডিংটা পুরো একটা মেস ছিল। মেসে কোনো ফ্যামিলি থাকতো না, শুধু ছেলেরাই থাকতো। সেখান থেকে একটা মহিলার চিৎকার আসছে। তো আমি মনে করেছি হয়তো বা পাশের বিল্ডিং থেকে কেউ কোনো সমস্যা হচ্ছে বা কি, জানালা থেকে দেখি কোনো বিল্ডিং এর রুম, কোনো ফ্ল্যাটের লাইট জ্বালানো ছিল। তো পরে আমি একটু অবাক লাগলো, পরে আমি আবার শুনলাম। শোনার পর এরপরে চিৎকারগুলো আমি বালিশ থেকে আসা শুরু করলাম। মানে বালিশ থেকে এমন ভাবে চিৎকার আসা শুরু করলো, মনে হয় যেন আমি বেহুশ হয়ে যাবো। তো তারপর আজ আমি আমার আম্মুকে ডাকলাম। আম্মুকে ডাকার পর আম্মু আবার বকা দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিল। তারপর হচ্ছে পরে আমি ঘুমিয়ে গেলাম কিংবা বেহুশ হয়ে গেলাম সেটা আমি ঠিক মতো বলতে পারবো না। এরপরে কয়েকদিন ঠিকভাবে গেল। আর 2 থেকে 3 দিন পরে আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম এক রাতে। তো তখন 3:30 থেকে 3টা বাজে। তো নামাজ শেষ করে সালাম ফিরে আমি আমার রুমের দরজার বাইরে তাকালাম। দরজার বাইরে তাকানোর পর দেখি যে আমার আব্বুর রুম থেকে একটা ছায়া মূর্তি, কিন্তু তার মানে ওই ফিগারটা থেকে একদম আলো রেডিয়েট করছে, মানে লাইট ফিগার একটা। তো সেই মূর্তিটা সে আমার আব্বুর রুম থেকে বের হয়ে একটু ঘুরে রান্নাঘরে চলে গেল। তো আমি তখন এতই ভয় পেয়েছি যে সাথে সাথে উঠে দেখার সাহস আমার ছিল না। একটু পরে কেমন ছিল যদি বলতেন? মানে আপনি ফিগারটা একটা মানুষের ফিগার, মানে ছায়াটাই যদি মানুষের একটা ছায়া, একটা লোকের ছায়া যদি আগুন দিয়ে তৈরি হয় বা লাইট দিয়ে তৈরি হয়, যে ফিগারটা দেখাটা একদম পুরাই কোনো ফেস টেস কিছু না, ফেস কিছু না, শুধু একটা চুল বা গায়ে কোনো পোশাক না, এরকম কোনো কিছু না, জাস্ট একটা ছায়া, এবং সেটা মনে হচ্ছে যে আগুন দিয়ে মানে রেডিয়েট করছে, আলো রেডিয়েট করছে। তো ওটা ঘুরে রান্নাঘরের ভিতরে চলে গেল। তো আমি আবার অনেকক্ষণ পর সাহস জগিয়ে উঠে রান্নাঘরে যে দেখি ওখানে কিছু ছিল না। আমি তাড়াতাড়ি এসে আবার শুয়ে পড়লাম আম্মুর কাছে। এরপরে আমি দোয়াটা উপরে ঘুমিয়ে পড়লাম। এরকম কিছু ছোট ছোট ঘটনা হতে লাগলো আস্তে আস্তে রাতে। যেমন আরেক রাতে আমি নামাজ পড়ে শুয়েছি, শোয়ার পর হঠাৎ করে চোখটা বন্ধ করার পর চোখে হঠাৎ করে টের পেলাম যে আমার রুমে লাইটের ফ্লিকার হচ্ছে, মানে একটা ফ্ল্যাশ আসলে লাইটের। তো পরে আমি চোখ খুলে দেখলাম কিছু নেই। অনেক সময় হয় যে লাইট অফ করলে ভোল্টেজের কারণে লাইট ফ্লিকার করে। তো আমি সেটা মনে করে তাকিয়েছিলাম যে আরেকবার দেখার জন্য। তখন দেখি আমার ডাইনিং হল থেকে একটা অনেক বড় একটা লাইটের ফ্ল্যাশ আসলো। আমার ডাইনিং হলের যেখানে লাইটটা লাগানো ছিল, যে টিউব লাইটটা লাগানো ছিল, তার অপোজিট সাইড থেকে ফ্ল্যাশ এসেছে। টিউব লাইট থেকে না থাকলে আমি দেখতে পারতাম। তো আমি আম্মুকে ডাকলাম, আম্মুকে বললাম যে আম্মু ডাইনিং থেকে এরকম ফ্ল্যাশ আসছে লাইটের। তো আম্মু বললো যে হয়তো বাইরে থেকে কেউ টর্চ মারছে, বা আমার টর্চ মেরে দেখছে যে কোন চোর টোর এসেছে কিনা। তো আমি সেটা মানলাম, মেনে শুনলাম। একটু কিছুক্ষণ পর আমার মনে হলো কি যে আমাদের ডাইনিং হলে কোনো জানালা নেই, তো টর্চ মারলেও সেই আলো ডাইনিং হলে আসার কোনো কথাই। তো আবার আমি তখন আম্মু সজাগ হয়ে গেল। তো এরপরে আরো 2বার ফ্ল্যাশ হলো, সেটা আম্মু দেখলো, আমিও দেখলাম। দেখার পর আম্মু আমাকে একটু নিজে একটু ভয় পেয়ে গেছিল, পরে আমাকে আশ্বস্ত করার জন্য বললো যে তেমন কিছু তুমি ঘুমিয়ে পড়ো, তো পরে ঘুমিয়ে পড়ো। পরে ওই রাতে ঘুমানোর খুব চেষ্টা করার পরও ফজরের আজান পরে নামাজ পড়ে তারপর ঘুমাতে পারলাম আর কি। এরপরে তেমন কোনো ঘটনা হয়নি, কিন্তু আমি রাতে আর ঘুমাইনি। মানে এরপরে এক রাতে আমি ঘুমাতে পারতাম না। রাতে করতাম হচ্ছে আমি পাগলের মতো হয়ে গেলাম। মানে আমি সারা রাত হচ্ছে এক একজনের ঘরে, এক একজনের বিছানার পাশে যে দাঁড়িয়ে থাকতাম, তাদেরকে দেখতাম তারা কি করছে, তারপর একা একা খেলতাম। মানে এমন ভাবে খেলতে মনে হচ্ছে যে বাসায় অনেক মানুষ এসেছে, আমি তাদেরকে খাবার সার্ভ করছি, তাদের সাথে হাসছি। তো মানে আমার মনে হতো ডিপ ডাউন সাইড, আমি মনে করতাম যে দ্যাট ইজ নট মি, সামথিং হ্যাজ টেকেন ওভার মি, কিন্তু আমি কিছু করতে পারতাম না। এরকম করতে করতে কাউকে বলতামও না, যে বললে পরে আম্মু আমার সবকিছু বন্ধ করে দিবে, যে ভূতে ফিল্ম শোনা বন্ধ করে দিবে। তো বলতাম না। পরে আমি নিজে ঠিক করলাম যে না, ঠিক আছে, এরপরে প্রত্যেক রাতে ঘুমানোর আগে দোয়া পরে ঘুমাবো আর আম্মুর সাথে শুবো। তো এরকম করে
ভালো, মানে তেমন কিছু হলো না, আমি উঠলাম না, দু একবার হয়তো বা উঠে ওরকম পড়তাম। তো এক রাতে আমি আম্মুর সাথে শুয়েছি, এরপর কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পর চার্জার লাইটটা জ্বালিয়ে আমার আব্বু হচ্ছে ডাইনিং হলে রেখে দেয়, যাতে পুরো ঘরে আলোটা একটু হলেও ছড়িয়ে যায়। তো সবাই ঘুম। আর রাত 1:30টার দিকে আমি একটু চোখটা মানে তন্দ্রার মতো এসেছে, দেখে মানে অর্ধেক ঘুম অর্ধেক সজাগ এরকম একটা সিচুয়েশনে হঠাৎ করে একটা শব্দে আমি চোখ খুললাম। খুলে দেখি আমার পায়ের সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। বলে রাখি যে আমাদের বাসায় আমি আর আমার মা বাবা অন্য কোনো মহিলা নেই, আমাদের কোনো মানে মেয়েরও নেই। তো যখন দেখলাম যে চোখ খুলে আমার পায়ের সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, তাও মহিলাটা হচ্ছে মানে শি ইজ নাথিং নর্মাল। তার ড্রেস আপ ছিল একদম একটা গাউন, বড় একটা কালো গাউন, তার চুলগুলি ছিল অনেক ঝাঁকড়া কার্লি, মানে দেখে মনে হচ্ছে যে বাতাসে উঠছে। আর তার পুরা কোনো ফেসের কিছু ছিল না, জাস্ট মুখের এখানে বড় একটা হলও ছিল, আর চোখ দুটি ছিল রেড কালার মানে জ্বলছিল। তো আমি ফার্স্টে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে হয়তো আমি হ্যালুসিনেট করছি, আমি স্লিপ প্যারালাইসিস হচ্ছে, আমি হ্যালুসিনেট করছি। কিন্তু পরে যখন আমি তার প্রত্যেকটা ডিটেল খেয়াল করলাম আর সে যে আমার দিকে তাকিয়ে আছে সেটা যখন খেয়াল করলাম, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, এটা হ্যালুসিনেশন না, স্লিপ প্যারালাইসিস না। তো পরে আমি অনেক মানে কষ্ট করে আমার মাকে ডাকলাম, কারণ আমার হাত পা সব ফ্রিজ হয়ে গেছিল। ওটা আমি আমার মাকে ডাকলাম, ডাকার পর আমার মা আমাকে মানে বকা দিল, বকা দেওয়ার পর পরে বললো যে ঠিক আছে তুমি ঘুম, আমি দোয়া পড়ে দিচ্ছি। তারপরে আমি আমার মশারি টানানো ছিল, কিন্তু কিভাবে আমার বালিশটা নিচে পড়ে গেছিল আমি জানি না। আমি বালিশটা উঠে যখন আমার বালিশের মাথাটা রাখলাম, তখন সেই বালিশের ভিতর থেকে চিৎকার আসা শুরু করলো। বালিশের ভেতর থেকে? হ্যাঁ, বালিশের ভেতর থেকে। চিৎকারটা এরকম যেমন মুভিতে যে হেল বা জাহান্নামের যে রিপ্রেজেন্টেশন যেরকম দেখায়, অনেক চিৎকার আসে, মানে কান্নাকাটি বিভৎস ধরনের চিৎকারগুলি, সেই সেম চিৎকার বালিশের ভিতর থেকে আসছে। তো ওটা শুনে আমি ঘুমিয়ে পড়েছি কিনা কি জানি না। পরে আমি সকালবেলা উঠে কাউকে কিছু বলিনি, পরে কয়েকদিন গিয়েছে আস্তে আস্তে, কাউকে তেমন কিছু বলিনি। তারপর পরে আম্মুকে একদিন বললাম, পরে আম্মু তারপরও আবার উড়িয়ে দিচ্ছে যে এসব কিছু না, ভয়ের জিনিস দেখা হচ্ছে, সিরিয়াস কিছু না। তো আমি আস্তে আস্তে তার আগ পর্যন্ত, ওই মহিলাটাকে দেখার আগ পর্যন্ত মনে করেছিলাম যে হয়তো বা আই হ্যাভ সাম মেন্টাল ইস্যুস, কিন্তু ওই মহিলাটাকে দেখার পরে বুঝলাম যে না, দিস ইজ নাথিং সাইকোলজিক্যাল। তারপর আস্তে আস্তে ওই মহিলাটাকে এরপর আমি আর বাস্তবে দেখি নাই, দেখার পর ওই মহিলাটাকে স্বপ্নে দেখা শুরু করলাম। স্বপ্নে কিভাবে আমার এক একটা রিলেটিভের বাসায় এক একদিন দেখতাম, এক এক রাত দেখতাম ওই মহিলাটাকে, যে সে আমার ওই রিলেটিভসদের হার্ম করছে। আমি আমার বাবাকে নিয়েও স্বপ্ন দেখেছি যে হি ওয়াজ লিটারালি কাটিং হিমসেলফ। অনেক বিজার স্বপ্নগুলি ছিল। তো এরকম করে আমি যে সময় মহিলাটাকে স্বপ্ন দেখতাম না, তখন আমার স্লিপ প্যারালাইসিস হতো ঘুমের মধ্যে, আর আমি যখন চোখ খুলতাম দেখতাম যে সেই মহিলাটা প্যারালালি আমার উপরে মানে ভাসছে আর কি, সে আমার দিকে তাকিয়ে আমার উপরে ভাসছে। ওই সিন গুলো দেখার টাইমে আর হয়তো বা কারো সাহসও থাকে না, শক্তিও থাকে না যে চিৎকার দেই বা কাউকে ডাকি। তো এরকম হতে লাগলো কয়েকদিন ধরে, কয়েক রাত ধরে ঘুমাতে পারতাম না একদমই। তো একদিন আমি দোয়া করেই ঘুমাই। এক রাতে এরকম হলো যে আমি টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে গেছি আগে, দোয়াটা পড়তে মনে। তো আমি হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি দেখি আমার রুমের দরজার সামনে আমার আম্মু দাঁড়িয়ে আছে। আমি আমার মার সাথেই শুই, তো আম্মু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি মনে করলাম হয়তো বাথরুমে গিয়েছে ফ্রেশ হতে, এখন ঘুমাতে আসছে। তো আমি পরে আম্মুকে বললাম যে মা তুমি আসো, শো। তো আম্মু কিছু বলো না, আম্মু আমার দিকে তাকিয়ে গেছে। পরে আমি হঠাৎ করে আমার মাথায় আসলো যে আচ্ছা, আম্মু যদি দাঁড়িয়ে থাকে এখানে, তাহলে আমি ধরে আছি কাকে? পরে আমি আমার সামনে তাকিয়ে দেখি আমার মাকে আমি ধরে আছি। আচ্ছা, আমার মা আমার সাথে ঘুমাচ্ছে, মানে যে দাঁড়িয়ে ছিল দরজায়, দ্যাট ওয়াজ নট মাই মাদার। পরে আমি আবার যখন তাকিয়ে, দুজনকে দেখছেন আপনি একসাথে হ্যাঁ, প্যারালালি, এবং parallel। একজন আপনি ধরে আছেন এবং একজন গেটে দাঁড়িয়ে আছে। আপনি তখন ডিসাইড করলেন বা আপনি তখন কনফার্ম করলেন কিভাবে যে মানে কে আপনার রিয়েল মাদার বা কনফার্ম হয়েছে? তখনও কনফার্ম ছিলাম না যে আমি যে মানে কি ঘটছে বা হ্যাঁ, কোনটা কি আসলে হচ্ছে আসলে কি হচ্ছে। আমি তখন মানে মাত্রই ঘুম থেকে উঠেছি। পর যখন আমি ওই মূর্তির দিকে তাকালাম, ওই মহিলাটার দিকে, মানে মা সাথে এসেছিল, হ্যাঁ, তো তখন দেখি সে আস্তে করে ঘুরে দরজা থেকে আবার বের হয়ে গেল। আচ্ছা, তো তখন এই ব্যাপারটা নিয়ে পরে কি যখন কথা বললেন আপনার মার সাথে, তখন তিনি কি বললেন? তিনি তারপরও বললেন যেটা হ্যালুসিনেশন। আচ্ছা, ওকে। তো এরপরে যেটা হলো, তারপরে তারা সব সিরিয়াস হয়ে গেল আর কি। তো পরে আম্মুকে আমি ডাকলাম, ডাকার পর আম্মুকে ডাকলাম, আম্মু আমাকে দোয়াটা পরে ই করে ফেললো, এরপরে একটু ফজর আজান দিয়ে দিল, আর আমি তখন তো উঠে পড়লাম। তো এরকম করে অনেকদিন যেতে লাগলো। 2014 শেষ হলো, 15 এর মাঝামাঝি, ঈদের আগে, কোরবানি ঈদের আগে, আমি একদিন ঘুমাচ্ছিলাম দুপুরবেলা। তো ঘুমাচ্ছিলাম, আমি স্বপ্নে দেখছি যে ওই যে মহিলাটাকে আমি দেখতাম, সেই মহিলাটা ক্রল করে এসে, মানে হামাগুড়ি দিয়ে এসে আমার ডান পা একটা কামড় দেয়, আমার ডান পাটা টান দিয়ে এসে একটা কামড় দেয়। আমি সেই কামড়ের ব্যথায় ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠে যখন আমার পায়ের দিকে তাকাই, তখন দেখি যে পায়ে দাঁতের দাগ বসে গেছে। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। এটা একদম আপনি সকালবেলায় না তখনই ঘুম থেকে উঠে হ্যাঁ, মানে ওই ব্যথায় ঘুম থেকে উঠে দেখি যে আমার পায়ে দাগ পড়ে গেছে। আচ্ছা, আমি তখন আর দেরি করে আমি দৌড়ে যে আমার আব্বুর কাছে গেছি, যে ডাক্তার দেখালাম, তখন তারা সিরিয়াস হলো যে আসলে সামথিং ইজ রং। এরপরে আম্মু সব ঘটনা শুনলো,
ভাঙলো। আম্মুকে বললাম যে মা তো তোমাকে শুরু থেকে বলছি যে এসব হচ্ছে। তখন আম্মু আস্তে আস্তে একটু সিরিয়াস হলো, পরে আব্বু সিরিয়াস হলো। পরে সিলেটে একজন হুজুর আছে পরিচিত, তো আব্বু সেই হুজুরের কাছে গেলেন। যাওয়ার পর বললেন এরকম এরকম ও রাতে অনেক ভয় পায়, এরকম একটা মহিলাকে দেখে। তো হুজুরটা পরে আব্বুকে বলেছে যে ওকে আয়নার থেকে দূরে রাখতে, মানে আয়নার সামনে যেন বেশিক্ষণ না থাকে। আর হচ্ছে রাতে যখন ও ঘুমাবে তখন দেখবেন যে জানার বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা। আচ্ছা, তো পরে এটা দেখতে বলেছেন? দেখতে বলেছে। আচ্ছা। তো আব্বু ঢাকায় আসে, তো হুজুর একটা পড়া পানি দিয়ে দেয় আর একটা তেল দিয়ে দেয়, যেটা হয়তো ঘুমানোর আগে হাতে আর পায়ে মালিশ করে কি করতে হয়। তো আমি সেটা করিনি, আমি অলসতার কারণে কিছুই করি। তো আমি একদিন ঘুমাচ্ছিলাম রাতে, তো আব্বু এসে দেখে জানালা থেকে যে এটা আমাকে তৎক্ষণাৎ বলে নাই, পরে যখন সব কিছু ঠিক হয়ে গেছে তারপরে বলেছে যে আসলে একটা লোক দাঁড়িয়ে আমার রুমের দিকে তাকিয়েছিল, মানে আমাদের বিল্ডিং এর নিচে একটা পোলের পাশে দাঁড়িয়ে ছিল। সে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আবার আমাদের রুমের দিকে তাকিয়েছিল ফ্ল্যাটে। এরপরে আস্তে আস্তে আমি ওই মহিলাটাকে স্বপ্ন বন্ধ হয়ে যায়। এরপরে স্বপ্ন দেখা শুরু হয় যে আমি এক একটা হন্টেড প্লেসে যাচ্ছি, মানে অ্যাবান্ডেন্ড হাউস গুলোতে, যে হাউসে কেউ থাকে না, ওখানে যাচ্ছি। আর ওখানে যে জিন গুলি আছে, মানে আমি এরকম না যে মানুষের আত্মা বা কিছু, জাস্ট লিটারালি জিনরা আমাকে বলছে যে আমার সাথে নাকি তারা ফ্রেন্ডশিপ করতে চায়, আমার সাথে থাকতে চায়, আমি নাকি তাদেরকে না করছি, তারা আমাকে অনেক হেল্প করতে পারবে, অনেক জিনিস দিতে পারবে। তারা আমাকে বিভিন্ন ভাবে লোভ দেখানো শুরু করে আর কি। তো এরকম তারপর আমি তাদেরকে স্বপ্নের মধ্যেই মানে না করি যে না এটা পসিবল না বা কিছু। তারপরে এটা শেষ হয়ে গেল, এই ধরনের স্বপ্ন দেখা শেষ হয়ে গেল। আবার শুরু হলো কি যে আমি স্বপ্নে দেখছি আমার কাছের মানুষদের, আমার মা বাবা, এদের হচ্ছে জিনরা পজেস করেছে, আর আমি তাদেরকে হচ্ছে এক্সোরসিজম করছি। তাদের এক্সোরসিজম গুলি এত স্ট্রং হয় স্বপ্নে যে আমি ওইটার যে পাওয়ারটা, ওই পাওয়ারটা ফিল করতে পারি স্বপ্নের ভিতরে। হ্যাঁ, এক্সোরসিজমের যে পাওয়ারটা, মানে যে ডিমনটাকে আমি পুল আউট করছি ওই মানুষের ভিতর থেকে, সেই মানে ফিলিংটা আমি পাই স্বপ্নের ভিতরে। আর ঘুম থেকে উঠে মানে আমার গুজবাম্পস হয়, বা যতবার চিন্তা করি এখনো হচ্ছে গুজবাম্পস। তো জিনিসটা খুবই ভয়াবহ। যদি আপনি দেখেন যে আপনাকে কাছের মানুষকে এভাবে পজেস করছে আর সে বিভিন্ন ভাবে নিজেকে হার্ম করছে, আপনি মানে খুবই ভয়ানক। ভাগ্যে সেটা স্বপ্নে, বাস্তবে না। তো এরপরে আস্তে আস্তে আমি একদিন কিভাবে স্বপ্নে দেখলাম যে আমি ওই মহিলাটার সাথে হাস্যকর মহিলার সাথে মারামারি করে মহিলাটাকে একটা বোতলের ভিতর ঢুকিয়ে ওটাকে একটা জাহাজে রেখে দিই। স্বপ্নে দেখছি। তো জাহাজে রেখে দেওয়ার পর সেই জাহাজটা একটা সাগরে যাওয়ার, সমুদ্রে যাওয়ার পর ভেঙে যায়, মানে ডুবে যায় আর কি, ভেঙে ডুবে যায়। তো এরপর আমি তারপর দেখি যে স্বপ্নে মহিলাটা আমাকে বলছে যে এটা কিন্তু শেষ না, আমি আবার আসবো। এই বলার পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে মহিলাটাকে স্বপ্নে দেখি না। 2000 লাস্ট দেখেছি 2017, আর এখন 2019। It's been a long time. ওই মহিলাটাকে দেখি না, কিন্তু ওই সেই এক্সোরসিজমের স্বপ্নগুলি বা যে ওই আমার ফ্রেন্ড হতে চাচ্ছে বা আমার কাছে আসতে যাচ্ছে, সেই স্বপ্নগুলি এখন দেখি। এই ছিল আমার ঘটনা। এবং আপনি স্বপ্নগুলো দেখার পরে যখন ঘুম ভাঙে তখন কি একটু অন্যরকম ফিল করেন যে মানে আমার প্রায় সময় আমার কাঁদতে ঘুম ভাঙে, আমি কান্না করতে স্ট্রেসটা থাকে। হ্যাঁ, স্ট্রেসটা থাকে। সারাটা দিন আমার মাটি হয়ে যায়, আমি সারাদিন ওই ব্যাপারেই চিন্তা করতে থাকি। খুব রেগুলার হয় নাকি? না, রেগুলার না, ইদানিং একটু কমে আসছে, কিন্তু এর আগে মানে এরকম হতো যে সপ্তাহে 7 দিনের 4 দিনে আমি এই ধরনের স্বপ্ন দেখতাম। ওকে, উইল গেট ব্যাক টু ইউ। আমার যেটা মনে হয় যে উনি যে ঘটনাটা খুবই অদ্ভুত, এবং সবচেয়ে বড় কথা যেটাকে আমরা সবাই দোয়া করবো যে উনি যেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে। আছেন রাজশাহী থেকে। আমরা যে ঘটনা, আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা? আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার এলাম, তুই না নিচে গেলি, তুই আবার এখানে উপরে আসলি কিভাবে? বলে যে আমি তো যাইনি নিচে, আমি তো তোর জন্য ওয়েট করছি। আচ্ছা। তারপর তো আমি একদম ভয় পেয়ে গেলাম যে ওটা তাহলে কে ছিল ওখানে। তো এরপর আমি দেখলাম না, আর আমি নিচে গেলাম, নিচে যে খোঁজাখুঁজি করলাম যে ওটা কে ছিল, আমাকে কে ডাকেনি। ইলহামের পাশে একটা মেয়ে ছিল, যে যখন ইলহাম নিচে বসে আমাকে ডাকছিল, বা ইলহাম বা ওটা যে ছিল আমি জানি না, ওই মেয়েটাকে আমি চিন্তাম। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি দেখেছো না ইলহাম আমাকে ডেকেছে? তো সে আমাকে বলেছে না, সে দেখেনি। আমি স্পষ্ট শুনেছি এবং দেখেছি যে ইলহাম আমাকে ডেকেছে নিচে। তো এটা গেল একদিনের ঘটনা। তো আমাদের ক্যাম্পে রাতে আবার কালচারাল নাইট হতো, তো সেখানে এক একজন অনেক কিছু পারফর্ম করতো। তো আমাদের গ্রুপটার ডান্স পারফরমেন্স ছিল। তো আমরা একটা রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর একটা ক্লাসরুমে একটা রুম নিয়ে আমরা ডান্স প্র্যাকটিস করতাম, একদম আস্তে, যাতে কেউ না শুনে, কারণ পরে অনেক ভোরে ওঠা লাগবে।
তো আমরা প্র্যাকটিস করছি, তো আমি আর আমার একটা ফ্রেন্ড বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলাম। আমাদের পার্টে প্র্যাকটিস করা শেষ, একটা ব্রেক নিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো মাঝে মধ্যে শুনেছি অন্য ফ্রেন্ডসদের কাছে যে এভাবে একটা মেয়েকে নাকি দেখে, দারোয়ানরা দেখে রাতে হাঁটাহাঁটি করতে। তো আমি চিন্তাও করিনি যে আমি দেখবো। আমি দেখেছি যে 4 তলায়, যেখানে গেটের পুরো বন্ধ, মেয়েদের কাউকে মানে কেউ ওখানে যেতে পারবে না, যাওয়া নিষেধ। ওখানে দেখছি যে একটা মেয়ে ইয়েলো প্রিন্টের একটা সালোয়ার কামিজ পরা করিডোরের এক মাথা থেকে আরেক মাথা শুধু হেঁটে বেড়াচ্ছে। মানে সে ফোনেও কথা বলছে না, ফোনে কথা বললে হয়তো বা মনে হতো যে না আমাদের গ্রুপেরই কেউ উপরে গিয়ে কথা বলছে। সে ফোনে কথা বলছে না, শুধু এক মাথা থেকে আরেক মাথা দৌড়ে বেড়াচ্ছে, মানে হেড জোরে জোরে হাঁটছে। আচ্ছা, তো ফার্স্টে স্বাভাবিক এটাই মনে হতে পারে যে পরিচিত কেউ হয়তো বা ক্যাম্পেরই কেউ। আমরা হাত থেকে ইশারা করলাম, কারণ জোরে ডাকলে যে স্যাররা তারা জেনে উঠে যায়। তো আমরা হাত থেকে ইশারা করে ডাকলাম, সে তাকালো না, মানে অনেকভাবে ডাকার ট্রাই করলাম, তাকালো না। পরে অনেকক্ষণ আমরা প্র্যাকটিস করেছি, 1:30 থেকে প্রায় 3টা পর্যন্ত, 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে প্র্যাকটিস করেছি। সে ততক্ষণ ধরে ওই মেয়েটা হাঁটছিল, মানে আমি পরে কোনো কারণ ছাড়াই, কোনো ধরনের কোনো কারণ কোনো ছাড়াই, reason ছিল না। তো হাঁটছিল, মানে আমি হাঁটছিল দেখে আমি ভিতরে চলে এসেছি, ভেবেছি যে হয়তো বা কোনো কথা টথা বলছি, পরে আবার চলে আসবে। পরে আবার যখন প্র্যাকটিস শেষ করে বের হয়ে আবার তাকালাম, যখন দেখলাম যে তখনও হাঁটছে, যারা ছিল ওখানে সবাই দেখেছে যে তখনও হাঁটছে, তখন জিনিসটা আসলে সহজভাবে না প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। হ্যাঁ। পরে আমরা 2জন ফ্রেন্ড যে নিচে গেলাম, নিচে যাওয়ার পর আমাদের যে স্যাররা ছিলেন, তো তাদেরকে আমরা বললাম যে একজনকে বললাম যে স্যার এভাবে 4 তলা একটা মেয়ে এভাবে হাঁটছে, 1.5 ঘন্টা ধরে আমরা দেখলাম সে হাঁটছে। তো সে বল কি চলো ঠিক আছে দেখি, টর্চ নিয়ে গেল উপরে। আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম, তো উপরে যে দেখি যে সিঁড়ি থেকে ওঠার পর যে গেটটা থাকে, যে গেটটা ক্রসে সবাই ঢুকে, সেই গেটটা বন্ধ, আর ভিতরে যাওয়ার কোনো ওয়েই নেই, সেই গেটটাতে তালা দেওয়া, আর বাইরে থেকে কোনো দরজাও নেই। তো ভিতরে কেউই ছিল না। অথচ আমি আমার যে 4জন ফ্রেন্ড ছিলাম সে সবাই দেখেছে ওই মেয়েটাকে, আমরা ডেকেছি মেয়েটাকে, কিন্তু মেয়েটা সাড়া দেয়নি। Okay. এটা হলো আরেক রাতের ঘটনা। এরপরে আমি আর তেমন কিছু হয়নি, কিন্তু প্রায় সময় আমি একটা লোককে দেখতাম, সে মেয়েদেরকে একটা রুম দিয়েছিল নামাজ পড়ার জন্য, ওখানে প্রায় নামাজ পড়তো সবাই যে। তো আমি ওটা ক্রস করে ওয়াশরুমে যেতে হতো, তো আমি যতবার ওয়াশরুমে যেতাম প্রায় সময় দেখতাম ওখানে একটা লোক নামাজ পড়ছে। লোকটা হচ্ছে একটু বয়স্ক, সে ব্রাউন কালারের একটা পাঞ্জাবি পরা, তার দাড়ি হচ্ছে সাদা টুপি পরে নামাজ পড়ছে এক্সাক্ট স্পটে। যতবার দেখেছি সে এক্সাক্ট স্পটটাতে বসে নামাজ পড়ছে। তো নর্মাল লেগেছে আমার কাছে দিনের বেলা যে সে নামাজ পড়তেই পারে। এরকম করে আমি 10 দিনের প্রায় 8 দিনই তাকে দেখেছি দিনের বেলা, কিন্তু 2 দিন আমি দেখেছি ওনাকে যে সে রাত 3:30টার দিকে নামাজ পড়ছে ওখানে। ওই লোকটা রাত 3:30টার দিকে, রুম অন্ধকার, কিন্তু যে লাইটটা আসছে সেই লাইট থেকে বোঝা যাচ্ছে যে ওই লোকটাই। আমি টাইম দেখলাম যে 3:30 বাজে। আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গিয়েছি ওয়াশরুমে, সে আগে চলে গেছে, আমি আস্তে আস্তে আসছি তখন দেখেছি। তো আমি ভয় পেয়ে আমার ফ্রেন্ডকে দৌড়তে নিয়ে আসলাম যে দেখ ওখানে কে নামাজ পড়ছে। সে এসে দেখে রুম তালা দেওয়া বন্ধ ছিল, ভিতর থেকে না বাইরে থেকে বন্ধ ছিল। আমরা যে দেখি যে ওখানে কেউ নেই। এরকম করে 2 দিন দেখেছি আমি ওই লোকটাকে রাতে, একদম গভীর রাতে নামাজ পড়তে, কিন্তু যখন ডেকেছি অন্যদেরকে তারা কেউ দেখেনি। এই ছিল, হ্যাঁ।